আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভুল নেতৃত্বে ফের বিপর্যয়ে আওয়ামী লীগ। ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে মির্জা ফখরুল। শীর্ষ নেতারা কে কোন আসন থেকে নির্বাচন করবেন? একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত ৫ই অগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে। কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বলা যায়, ভুল নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপথগামী নেতাকর্মী যেভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতে সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে, তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ। যুগান্তরের কাছে এমনটি জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। টানা ১৫.৫ বছরের দুঃশাসনে এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগে চরম পতন হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। পরিণতি এমন হয় যে জনরোষ থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয়। লাখ লাখ নেতাকর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় সবাই আগে পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন। দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিও চোরাই পথে বিদেশে সটকে পড়েন। জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল। শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত ৫ আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে। কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বলা যায়, ভুল নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতে সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে, তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ। যুগান্তরের কাছে এমনটিই জানিয়েছেন খুদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। টানা ১৫.৫ বছরের দুঃশাসনের এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় ২০২৪ সালের ৫ আগস্ট। পরিণতি এমন হয় যে জনরোষ থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয়। লাখ লাখ নেতাকর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় সবাই আগে পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন। দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিও চোরাই পথে বিদেশে সটকে পড়েন। জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ। মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পড়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এদিকে এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনে ও জেলে, তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে সহিংসতা করতে সাধারণ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে। এ কারণে অনেকে আবেগে পড়ে ঝুঁকি নিয়ে ঝটিকা মিছিল করছে। আর এরকম ঝুঁকি নিতে গিয়ে ইতোমধ্যে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয়, এর প্রতিবাদ তারা তাদের দিক থেকে করতেই পারে, কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধমকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এটা করে ফেলব, ওরে দেখিয়ে দেব, এই ভাষা দিয়ে হবে না। এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনোদিন সম্ভব হবে না, বরং এটা করতে চাইলে তাদের কামব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তিনি আরও বলেন, আবার তারা যদি মনে করে কোনো দোষ করিনি, অন্যায়ভাবে এগুলো করা হচ্ছে, এটাও ঠিক বক্তব্য নয়। তারা অবশ্যই দোষ করেছে এবং সেই ভুলের কথা তাদের বলতে হবে।
এগুলো না করে তারা যদি উল্টো অন্য কিছু করতে চায়, আমি মনে করি সেটা হবে তাদের জন্য সুইসাইডাল। কারণ তারা যদি আবারও হুমকি ধমকির ভাষায় চলে যায়, তাহলে এখানকার যারা রাজনীতির স্টেক হোল্ডার আছেন তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত, তবে তা অবশ্যই রিফাইন্ডও হয় বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন, আওয়ামী লীগ ভুলের পথেই আছে। শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ততদিন ভুলের পথেই থাকবেন। যদি তাদের রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে হয়, তাকে সুস্থ ধারা রাজনীতি করেই ফিরে আসতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী চোরাগোপ্তা করে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে, কিন্তু দিন শেষে রাজনীতি দাঁড়াবে না। এটা দিয়ে দলটি তার অবস্থান বা সেটিকে আছে বলে জানান দিতে পারে, কিন্তু রাজনীতি কোনোদিন দাঁড়াবে না। জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায়, যদি সে নিষিদ্ধ না হয়, তাহলে তাকে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে। সেক্ষেত্রে যারা মারাত্মকভাবে দায়ী তাদের শাস্তি অ্যাকসেপ্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সবাই পালিয়ে বসে আছে, কেউ তো দেশে আসছে না। ওখান থেকে আহ্বান জানাচ্ছে, এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে, এর বেশি কিছু হচ্ছে না। সঠিক দিক নির্দেশনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, পতনের প্রায় 15 মাসের বেশি সময় পার হলো, তাদের সামনে এখনও পর্যন্ত সঠিক কোনো দিক নির্দেশনা নেই। দল কিভাবে ফের ঘুরে দাঁড়াতে পারে সেই পথনকশা কেউ দিচ্ছেন না। বরং যা বলা হচ্ছে তা করতে গেলে দল শক্তিশালী হওয়া তো দূরের কথা, তারা ফের বিপদে পড়বেন। তারা এও বলছেন, এখন আগামী সংসদ নির্বাচনে কিভাবে অংশ নেওয়া যায় সেটিই হওয়া উচিত প্রধান লক্ষ্য। এক্ষেত্রে নানারকম কলাকৌশল থাকতে পারে, কারণ নির্বাচনের বাইরে থাকলে দল আরও হারিয়ে যাবে। কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেন, তারা জানেন না কবে তাদের নিষেধাজ্ঞা উঠবে, কবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন। পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দলটির শীর্ষ পর্যায়ের অনেকেই যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন তা একরকম অনুমান করা যায়। ফলে এই মুহূর্তে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। কিন্তু এরকম বাস্তব সংকটকে সামনে রেখে ফের যদি বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব আমাদের ক্ষমতা ও রাজনীতিতে ফিরতে সহিংসতার পথ বেছে নেয়, তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা বলেন, এখন হয়তো আবেগে পড়ে নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণ করতে কেউ কেউ এ ধরনের বোকামির ফাঁদে পা দেবেন, কিন্তু এ কৌশল কিছুদিনের মধ্যেই ব্যর্থ হবে। ফলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার যেটুকু সম্ভাবনা ছিল সেটিও আর থাকবে না। এমনকি এভাবে নির্বাচন হয়ে গেলে মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী হতাশ হয়ে দল ছেড়ে দেবে, কেউ আবার সুবিধা নিতে ক্ষমতাসীন দলে ভিড়ে যাবে। বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা কেউ নিজের ক্ষতি করে এই রাজনীতি আর করবেন না। হাসিনার বক্তব্য যেভাবে বিপদে ফেলেছে, ক্ষমতা হারানোর পর থেকেই বেপরোয়া কথাবার্তা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। খোদ হাসিনার বক্তব্যই দলের নেতাকর্মীদের বিভিন্ন সময় বিপদে ফেলেছে, দলকেও ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে। গত বছর ফেসবুক লাইভে হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরের পাশাপাশি সুধা সদন এবং ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকারের পতন ঘটাতে হবে। তার এসব বক্তব্য কার্যত দল ও দলের নেতাকর্মীদের আরও বেশি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন, ফলে গ্রেপ্তার হন হাজার হাজার নেতাকর্মী। সর্বশেষ গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এই কর্মসূচি সফল করতে হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের পালিয়ে থাকা শীর্ষ প্রায় সব নেতা ভিডিও বার্তায় নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেন। এই কর্মসূচি সামনে রেখে মাঠে নেমে কর্মী সমর্থকরা অনেকে বিপদে পড়েন, হামলার শিকার হন এবং গ্রেপ্তারও হন। অন্যদিকে এই কর্মসূচি ঘিরে ২-৩ দিন আগে থেকেই বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গত কারণে এর দায় পড়েছে দলটির উপর। একসময় বিরোধী দলগুলোকে অগ্নি সন্ত্রাসী বলা হতো আওয়ামী লীগের পক্ষ থেকে, আর এখন আগুন সন্ত্রাস করে সেই তকমা নিজেদের জন্য প্রযোজ্য বলে প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগ। ফলে দেশে বসে এই রাজনীতি দলের নেতাকর্মীরা বেশি দিন করতে পারবেন না, এটিই বাস্তবতা। অথচ থেমে নেই দলটির এ ধরনের নেতিবাচক কর্মসূচি। আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এছাড়া এর আগে গতকাল শুক্রবার ও আজ শনিবারও নেতাকর্মীদের মাঠে রাখতে সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা। এই সব কর্মসূচি সামনে রেখে বিদেশে বসে ওই একই নেতারা ভিডিও বার্তার মাধ্যমে দেশে ঠাঙা নেতাকর্মীদের মাঠে নামার ডাক দিচ্ছেন। আগামী সোমবার হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে এরকম বিপজ্জনক কর্মসূচি ফের দেওয়া হয়েছে।
অপরদিকে এই অবস্থার মধ্যে নিজেকে নির্দোষ দাবি করে ভারতে বসেই একের পর এক বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন হাসিনা। এসব সাক্ষাৎকার মানুষ ভালোভাবে নিচ্ছেন না। ক্ষোভ হতাশা বাড়ছে। এ ঘটনায় দলটির ত্যাগী ও দুর্দিনের নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলছেন, এসব করে শুধু ভোগগান্তি আর ক্ষতির পাল্লা ভারী হবে, বরং ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে তা হবে দলের জন্য বেশি লাভজনক। বিশেষ করে দলের মধ্যেও সাধারণ মানুষের কাছে এখনও যেসব নেতা ইমেজ ও গ্রহণযোগ্যতা ভালো অবস্থানে রয়েছে, তাদের কাজে লাগানো উচিত। এই সব নেতা প্রকাশ্যে এসে দলের পক্ষ থেকে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করলে অন্যান্য দল বাধা দেবে না বলে তাদের বিশ্বাস, আর এভাবেই ধীরে ধীরে ফিরে আসা সম্ভব। দেশের উত্তরাঞ্চলের জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ৬০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত এই নেতা কখনো এমপি বা জনপ্রতিনিধি না হয়েও দলের জন্য ছিলেন নিবেদিত। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে জানতে চাইলে আক্ষেপ নিয়ে তিনি বলেন, সারা জীবন দলের জন্য কাজ করেছি, রাজপথে থেকেছি, জেল জরিম সহ্য করেছি। সেই দলের এই অবস্থা কোনোভাবে মেনে নিতে পারছি না। দলের হাইকমান্ড থেকে যেসব সিদ্ধান্ত আসছে তার বেশিরভাগই হঠকারী। তিনি আরও বলেন, কখনো ক্ষমতার অপব্যবহার করিনি, কারো ক্ষতি করিনি, কিন্তু ৫ তারিখের পর থেকেই গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক বিপজ্জনক কর্মসূচি ঘোষণা বিপদের সংখ্যা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, এগুলো আমাদের সামনের পথ আরও কঠিন করবে, অথচ যারা বোঝার তারা এখনো বুঝতে চাচ্ছেন না। পদ্মাসহ একাধিক নদ-নদী অসম পানি বণ্টন চুক্তির কুফল ভোগ করছে। শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের একাধিক প্রধান নদী। সঙ্গে বর্ষা মৌসুমে নদী ভাঙনে ভরবাড়ি হারাচ্ছেন হাজারো মানুষ। নাব্যতা সংকট ও ভাঙন কবলিত মানুষের দুর্দশার প্রতিবাদে চলো যাই ভাই পদ্মা বাঁচাই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সেই সমাবেশের আগে মহানন্দার পার পরিদর্শনে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ, বিশেষ করে পানি বণ্টন চুক্তিতে ন্যায্যতা বিধানকে সামনে রেখে কাজ করবে, সঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে চেষ্টা করবে। তিনি বলেন, পদ্মার পানি আমরা পাচ্ছি না, আপনারা জানেন। ২০২৬ সালে চুক্তিটা শেষ হবে। এটা শেষ হলে কি আসবে তা আমরা জানি না। সবসময় যে সমস্যা হয়েছে, গঙ্গার পানি ফারাক্কায় আটকে দিয়ে আমাদের বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী, খাল, বিল শুকিয়ে গেছে, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সঙ্গে কথা বলার পরেও এই পানি বণ্টনের বিষয়ে ভারতের আগ্রহ দেখা যায়নি। তিনি জানান, জিয়াউর রহমানের পানি বণ্টন চুক্তির পর থেকে ন্যায্য পানির অংশ পায়নি বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে চুক্তি করেছিলেন, তার ফলে আমরা কিছু পানি পাই। এরপর আবার যৌথ নদী কমিশনের বৈঠক নিয়মিত হয়নি। এগুলো আমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ন্যায্য পানির অংশ পাওয়ার দাবি তুলতেই চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের আয়োজনে পদ্মা বাঁচাও আন্দোলনে নেমেছে বিএনপি। ফখরুল বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ৩টে প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মার পানি আটকে দিয়ে আমাদের দেশের মানুষের জীবন জীবিকাকে আটকে দেওয়া হয়েছে। সেজন্যেই আমাদের আজকে যেখানে আন্দোলন, হারুন সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আমরা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই। গ্যাঞ্জেস গ্যারেজ রাজবাড়িতে করা গেলে মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চলের বিরাট উপকার হবে। এটাই আমরা জনগণের সামনে বলতে চাই, তাদের সচেতন করে তুলতে চাই। এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। তিনি বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এখন যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা, প্রকৃতি পরিবর্তনের যে ব্যাপারটা হচ্ছে, নদীগুলোকে যদি বাঁচাতে না পারি, পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই দেশকে টিকিয়ে রাখাটা ইকোলজিক্যালি খুব কঠিন হয়ে যাবে। ফখরুল জানান, এই কাজটা করতে হলে নির্বাচিত সরকার থাকা প্রয়োজন। তিনি বলেন, আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক, জনগণকে পাশে রেখে চাপ সৃষ্টি করে তারাই দাবিগুলোকে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটাই গুরুত্বটা পায় না, শক্তিও পায় না, অথবা হাসিনার মতো যদি জোর করে দখল করে তাহলেও সেটা হয় না। বিএনপি মহাসচিব জানান, তার দল ক্ষমতা এলে প্রাধান্য পাবে বিষয়টি। আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে আসতে পারে, তাহলে নিঃসন্দেহে এটা টপ প্রায়োরিটি পাবে, এবং বিশেষ করে গ্যাঞ্জেস প্রকল্প, ফারাক্কার ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তা ব্যাপারটা, এগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এটাই আমাদের রাজনীতি। আমাদের সীমান্তে হত্যা, ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এগুলোই আমরা গুরুত্ব দিচ্ছি। সঙ্গে ভারতকেও দাদাগিরি বন্ধ করতে চাপ দেওয়া হবে। ফখরুল বলেন, বেশি গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা।
আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা চাইলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন এবং আমি মনে করি ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছেন, তারা বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় আমরা যা দেখেছি, তারা সব নিয়ে গেছেন, বাংলাদেশকে কিছু দেননি, তারা বাংলাদেশকে চাপে ফেলেছেন উল্টো। এটাই আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা। ওদের মন্ত্রীদের বক্তব্য আপনারা শুনেছেন, দেন দরবার করতে যায় ভারতে, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলে। এইভাবে তারা পুরো বিষয়টাকে নিচে নামিয়ে দিয়েছে। ইকুয়াল ফুটিংয়ের কথা বলতে হবে, সমমর্যাদা রাখতে হবে, এই দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতায় পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা দলটি ভোটের মাঠে বেশ জোরে সোরে নেমেছে। আসনকেন্দ্রিক মনোনয়ন সংগ্রহ করছেন দলটির নেতারা। ইতোমধ্যে শীর্ষ নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় ১,০১১টি ফর্ম বিক্রি হয়েছে বলে জানা গেছে। ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করছে এনসিপি। ২০ নভেম্বর পর্যন্ত বিতরণ করার কথা রয়েছে। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলার কার্যালয় থেকেও ফর্ম বিতরণ করা হচ্ছে। এছাড়া মনোনয়ন ফর্ম নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পূরণ ও জমা দেওয়া যাচ্ছে। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা তাসনিম জারা যুগান্তরকে বলেন, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন ফর্ম কিনছেন, বাকিরা দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। ফর্ম বিতরণের শুরু থেকে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার ১৫ নভেম্বর সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে একথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল অবসর শরীফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।